মজার মেমোরি আবার অনেক দিক থেকে একটু শকিং মেমোরিও। খোঁজা শুরু করলাম বাবাকে, তখন আমি দেখতেছি যে আমি আব্বুকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি অনেকক্ষণ আব্বুকে খুঁজেছি, আমি আব্বুকে খুঁজে পাই নাই। বা আমার আব্বার জন্য এটা আরো বেশি, আমি বলবো, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সারপ্রাইজড আসলে আমি হয়েছি, কিন্তু আমার এক্সপ্রেশন নাম হয়ে গিয়েছিল। আমি জানতাম যে অবন্তী কিছু না কিছু একটা করেছে, এটা সম্পূর্ণ ইকোসিস্টেমের দায়, আমাদের সবার দায়। এবং আপনাকে কেউ ফোর্স করেনি, আপনি নিজে এসেছেন। পোর্সেলিনাও ঠিক আমার মতো, প্রতিটা রঙে ডিজাইনে ফুটিয়ে তোলে এক একটা ইমোশনকে। তাই যখন যে আয়োজনে যেমন দরকার, পোর্সেলিনা মন ছুঁয়ে যায় প্রতিবার। পোর্সেলিনা, দ্য আর্ট অফ ইমোশনস। দর্শক সবাইকে আমন্ত্রণ পোর্সেলিনা প্রেজেন্টস সমকাল ঈদ আনন্দ আড্ডায়। সাথে তো আছি আমি শাহরিন জেবিন, এবং বুঝতেই পারছেন যেহেতু ঈদ আনন্দ আড্ডা নিয়ে হাজির হয়েছি, সেহেতু আপনাদেরকে বেশ খানিকটা সময় আনন্দ ঘন মুহূর্ত উপহার দিতে আমার সাথে উপস্থিত আছেন আপনাদের ভীষণ প্রিয় পছন্দের একজন তারকা। যিনি আজ উপস্থিত আছেন তিনি কিন্তু ভীষণ হ্যান্ডসাম একজন হিরো, এবং বর্তমানে তিনি জঙ্গলি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতেই পারছেন আমার সামনেই বসে আছেন সিয়াম আহমেদ। কি খবর? ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শকদেরকে ঈদ মোবারক। আমি তো একটু ভয়ে ভয়ে আসছি আজকে, যে জঙ্গলির সাথে বসে আড্ডা দিতে হবে। ও মাই গড। সিনেমার স্ক্রিন পর্যন্ত, বাকিটা ভদ্র। তাই ভদ্র স্ক্রিনে কি অন স্ক্রিনে কি একটু অভদ্র নাকি? একটু 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 ডিফারেন্ট আর কি। ডিফারেন্ট, এইটা বুঝেছি। লুক দেখে একেবারে বুঝে গেছি যে এটা একেবারে ডিফারেন্ট। হয় না যে এক একজনের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম থাকে, সো আমরা সবাই যেরকম একরকম হবেন না, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে জংলি অথবা জনি একটু ডিফারেন্ট, এবং পার্টিকুলারলি সিয়াম আহমেদের সাথে তো অনেকটাই ডিফারেন্ট। এটা হওয়ারই কথা, কারণ জঙ্গলির যে লুক এবং গেটআপ দেখেছি, মানে আমি ভাবতে পারি এটা সিয়াম কিভাবে সম্ভব। তাহলে আলহামদুলিল্লাহ উই আর সাকসেসফুল। একদমই। এবং সিনেমা হলে দর্শকরা এই সিনেমাটা উপভোগ করছে, দারুণভাবে উপভোগ করছে। সিনেমার গল্প শুনবো না, বাট সিনেমার পেছনের গল্প শুনবো, সাথে ঈদ আনন্দ আড্ডায় আছি আমরা। তো একটু ঈদের গল্প না করলে কিন্তু হয় না। কি শুনতে চাও বলো? ঈদের একটা মজার মেমোরি আগে শুনি দর্শকদের জন্য। ঈদের মজার মেমোরি? আমি জানি এটা খুব কমন, কিন্তু একটা বলে দাও। মজার মেমোরি আবার অনেক দিক থেকে একটু শকিং মেমোরিও। প্লিজ। আমি ছোটবেলা থেকে আব্বার সাথে সবসময় ঈদের জামাত পড়ি। তো আমরা ছোটবেলায় বাইতুল মোকাররমে যেতাম ঈদের জামাত পড়তে, নামাজ পড়তে। তো একবার এমন হয়েছিল, আমি তখন বেশ ছোট, আচ্ছা, মানে ভালোই ছোট, স্কুলে পড়ি, ক্লাস 4-5 এর দিকে মোস্ট প্রবাবলি, অর 3, আই ডোন্ট নো, ভুলে গেছি। তো নামাজ শেষ করার পরে যখন সবাই হয় না যে কোলাকুলি করে, তো বাইতুল মোকাররমে তো অনেক মানুষ একসাথে নামাজ পড়ে। হ্যাঁ অনেক মানুষ থাকে। আমি নামাজের পরে সবার এই কোলাকুলি হারিয়ে দাঁড়াতে, গেছিলা নাকি? হ্যাঁ, আমি যখন খোঁজা শুরু করলাম বাবাকে, তখন আমি দেখতেছি যে আমি আব্বুকে কোথাও দেখতে পাচ্ছি না। ও মাই গড। আর ওই বয়সে তো এটা খুব আতঙ্কের এবং আর রিস্কেরও ছিল অনেক। আমি এখন চিন্তা করলেও মনে হয় যে এটা কি মেমোরি ছিল আল্লাহ তাআলা জানে। আমি অনেকক্ষণ আব্বুকে খুঁজেছি, আমি আব্বুকে খুঁজে পাই নাই। দেখলাম যে মসজিদ মোটামুটি খালি হয়ে যাচ্ছে। এরপরে আমি ওখান থেকে একটা রিকশাওয়ালা মামাকে বললাম যে আমাকে একটু বাসায় নিয়ে যেতে হবে, এই জায়গায় আমার বাসা। তারপর আমি রিকশায় করে চলে আসছি। আমি বাসায় আসার পরে দেখি আব্বু এখনো আসেনি। কারণ আঙ্কেল নিশ্চয়ই খুঁজছিলেন। রাইট, এবং আমার কাছে তো ফোনও নাই বাসার। বাট থ্যাঙ্কস গড যে তোমার মাথায় এই বুদ্ধিটা ওই সময়টায় কাজ করেছে। বুদ্ধি ছোটবেলা থেকেই ছিল, কিন্তু আমার আব্বার জন্য এটা আরো বেশি, আমি বলবো, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কারণ সে এতটা ভয় পেয়েছিলেন, সে আশেপাশের সব এলাকা খুঁজছেন, এখানে খুঁজছেন, ওখানে খুঁজছেন। আব্বু মনে হয় দুপুরের পরে ফাইনালি যখন আম্মুর সাথে টিএনটি ফোনে কথা হলো, তখন সে জানতে পারলেন, কারণ তখন তো সাথে ফোন ছিল না। ও মাই গড, এই দিনটা আসলেই মেমোরেবল ডে। ওই সময়ের জন্য ভয়ঙ্কর, বাট এখন একটু মানে স্মৃতির একটা অংশ হয়ে গিয়েছে। বাট সৃষ্টিকর্তার কাছে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ সেদিনের সেই ছোট্ট সিয়াম আহমেদকে যদি আমরা ফিরে না পেতাম, আজকে জঙ্গলি তো আমার সামনে বসে থাকতো। আজকে এখনো সে ছোটই আছে, কোনো সমস্যা নেই, কোনো চেঞ্জ হয় নাই। না না, একদমই না। পোড়ামনের সিয়াম আর এই এখন জঙ্গলির সিয়াম কতটা পরিপক্ক, এটা তো আমার জন্য বলা খুব টাফ। নিজেকে কতটুকু মনে হয় যে আমি এতটা নিজেকে এগিয়ে নিতে পেরেছি? আমরা তো দেখছি পরিপক্কতা, একটু একটু করে সিয়াম এগিয়ে যাচ্ছে। কাজ কতটুকু ভালো হচ্ছে সেটা অবশ্যই ফাইনাল স্টেটমেন্ট সবসময় দর্শক দিবেন। এটা দর্শকের জন্যই সবসময় থাকবে, এই জায়গাতে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমার হাতে যেটা আছে
দ্যাট ইজ মাই কমিটমেন্ট। আমার প্রজেক্টের সাথে থাকা, আমার ফিল্মের পুরো টিমের সাথে আরও ডেডিকেটেডলি কাজ করা, তাদেরকে কোনো মোমেন্টে এটা ফিল না করানো যে তারা এই জার্নিতে একা, অথবা আমি শুধুমাত্র একজন নায়ক হিসাবে আসলাম, কাজ করলাম, চলে গেলাম। একেবারেই না, আমি চাই যে আমার টিমের মেম্বার হিসেবেই কাজ করতে। আর পার্থক্য আমি এতটুকুই দেখতে পাচ্ছি, আমার তখন থেকে আমার এখনকার রেসপন্সিবিলিটি, আমার এখনকার কমিটমেন্ট আরও অনেক বেশি। এতটুকু পার্থক্য আমি নিজে দেখতে পারি। মানে নিজের কাছে মনে হচ্ছে যে আমার দায়িত্ববোধটা বেড়ে গিয়েছে। অবশ্যই দায়িত্ববোধ বেড়েছে। তার প্রধান কারণ হচ্ছে আমরা তো কাজ করতে করতে, এই ইন্ডাস্ট্রিতেই তো কাজ করতে করতে শেখা। আমি যখন থেকে নাটক করেছি, তার আগে উপস্থাপনা করেছি, তার আগে বিজ্ঞাপনে কাজ করেছি, তো প্রত্যেকটাই ছিল আমার জন্য এক একটা এটা তো লার্নিং ইন্ডাস্ট্রির ফেজ। গল্প, এর বাইরেও সিয়াম আহমেদ নাকি ব্যারিস্টার। মানে এত কিছু কিভাবে কখন করো এটাও শুনবো আজকে, যেহেতু ঈদ আড্ডায় পেয়ে গিয়েছি। সিয়াম, যেটা জি। বলছিলাম তোমাকে, আমি কিন্তু তোমার দুই নায়িকাকে এবারে ঈদে পেয়েছি ওয়াও, গল্প করতে। ইউ আর ভেরি ফরচুনেট। একদম, কারণ আমি একদম। একসাথে দুজনকে তো আমিই পাইনি। তো দুই নায়িকা সম্পর্কে তোমার কাছে একটু জানতে চাই। দুজনেই কিন্তু তোমার দারুণ প্রশংসা করেছে, এবং এই যে তুমি, আমার এই কথাটা কেন মাথায় আসলো, এই যে তুমি নিজেই বলছিলে যে আগের চেয়ে একটু রেসপন্সিবিলিটি বেড়েছে। হ্যাঁ, দুজনের কথাতেই এটা দেখে শুনেছি যে সিয়াম, কি বলেছেন তারা? তারা কি বলেছেন, একজন বলেছেন, দুজনেই একই টাইপের কথা বলেছেন, টাইপের না সরি, মানে দুজনের মতামতটা কাছাকাছি, যে সিয়াম খুবই ডেডিকেটেডলি কাজ করে, এবং যেমন দিঘি বলেইছে যে, এবং এই শোতেই বলেছে, এটা আমার অন্য শোতে না, ওকে, দিঘি এই শোতেই বলেছে যে সিয়াম ভাই খুব সুন্দর করে কাজটা এভাবে বের করতে হয়, যে সেটাকে গাইডলাইন দিয়েছে। এটাও কিন্তু একটা দায়িত্ববোধের মধ্যেই পড়ে, কারণ কাজটা যদি তোমার কো-আর্টিস্ট সুন্দর করে, তোমার যেমন রেসপন্সিবিলিটি আছে, কো-আর্টিস্টও যদি সুন্দরভাবে কাজটা করে, সেটাও যেহেতু তুমি ডেডিকেশন দিয়ে দেখছো, তার মানে পুরো টিম ওয়ার্কটার মধ্যে তুমি যুক্ত আছো। তারপরে বুবলিও Absolutely, বলেছে যে সিয়াম দারুণ কাজ করে এবং কাজের জায়গায় ভীষণ কোঅপারেটিভ। হ্যাঁ, তো কথা কিন্তু একই, দেখো আমি তোমাকে বলে দিলাম। তো তোমার চোখে দুই নায়িকা কেমন? পার্টিকুলারলি কোন সেগমেন্ট ধরে কথা বললে দুজনকে আমি আলাদা করব? এটা যদি তুমি একটু বলো। এমনিই বলো, ওরা কিন্তু খুব ক্যাজুয়ালি দুজনের বলেছে, আর দুজনের আমিও জায়গার ক্যাজুয়ালি এভাবেই জিজ্ঞেস দুজনের জায়গায় বেশ করেছিলাম। কিছু মিল আছে। হুম হুম। মিলটা হচ্ছে যে দুজনই অসম্ভব রকমের পাংচুয়াল ছিলেন সেটে, বাহ। মানে কল টাইম কখনো কারো কোনো মিস হয়নি। দুজনই কাজের প্রতি অনেক কমিটেড। বাহ। দুজনের পয়েন্ট অফ ভিউ হয়তো একটু ডিফারেন্ট হুম হুম। কাজ করার ক্ষেত্রে, তবে টিমকে সাপোর্ট করার ক্ষেত্রে অ্যাজ কো আর্টিস্ট, অ্যাজ কালিগস, দুজনই ফ্যান্টাস্টিক। ইনফ্যাক্ট এরকম দুজন কো আর্টিস্ট যদি আমরা না পেতাম, আমাদের বাকি কো আর্টিস্টদেরকে সাথে নিয়েই বলছি, টিম মেম্বারদেরকে যদি এরকম না পেতাম, এরকম একটা প্রজেক্ট বের করে আনা খুবই কঠিন, কারণ আমাদেরকে সকল ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। হুম হুম। ন্যাচারাল চ্যালেঞ্জ থেকে শুরু করে, মানে হিট ওয়েভ থেকে শুরু করে এভরিথিং। হ্যাঁ, শুনেছি ঘূর্ণিঝড়ের কবলেও নাকি তোমরা পড়েছিলে, এটা তো সেটই ভেঙে গেল। এবং এছাড়াও এর বাইরে আর কি কি ঘটেছিল, একটা কিছু তুমি বলো তো। যেমন আমাদের সবচেয়ে, বাংলাদেশের যেদিন সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ওই দিনও আমরা শুটিং করছি, এবং ওই দিন আমাদের নিজেদের সেটেরই প্রোডাকশন টিমের দুজন হিট স্ট্রোক করেছেন। তো তাদেরকে আমাদের ইমিডিয়েটলি ঢাকায় পাঠাতে হয়েছে। বাকি ইউনিট মেম্বার, আমাদের সাথে বাচ্চা ছিল, বয়স্ক আর্টিস্ট ছিলেন লাইক দিলারা জামান ম্যাম, হুম হুম। সুব্রত স্যার, আবার ঠিক একইভাবে নৈরিতার মতো একটা শিশু শিল্পীও ছিল। হুম। এই সবচেয়ে বড় আমার শুটিং সেটে যে টেনশন ছিল, যে কেউ অসুস্থ হয়ে গেলে এক নাম্বার হচ্ছে তাকে ঢাকায় নিয়ে আসাটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ হবে। দুই নাম্বার হচ্ছে যে সেটা শুটিংকেও এফেক্ট করবে। তো তাদেরকে তারপর সবার যতটুকু, মন মানসিকতা একটু ডাউন অবশ্যই যেমন যেই সিকোয়েন্সটা করার জন্য আমি আজকের জন্য রেডি, আমরা রিহার্সাল করেছি, সেটা যদি আমাদেরকে এক সপ্তাহ পরে করতে হয়, তাহলে অবশ্যই হয়তো ভালো হবে, হয়তো বেটার কিছু হবে, কিন্তু ওই স্পিরিটটা কিন্তু টিম মিস করে। আর টাইট স্কেজুল নিয়ে, বাজেটিং ইস্যু নিয়ে কাজ করাটা অনেক সবার সাথে সম্পর্কিত। অনেক কিছু ঘটনা ঘটে যায়, অনেক চাপ থাকে, আর সবকিছু চাপ সামলে অবশেষে জঙ্গলি হয়ে সিনেমা হলে তো আছেই সিয়াম আহমেদ। আমি এখনো পর্যন্ত দেখতে যাওয়ার সুযোগ পাইনি, বাট আমি যাব, জঙ্গলি সিনেমাটা দেখতে যাব। গো অ্যান্ড ওয়াচ, কারণ দর্শক যতজনের সাথে আমাদের কথা হয়েছে, আমরা জানতে পারছি, তাদের ফিডব্যাক পাচ্ছি, সিন্স দিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ স্টোরি, এবং এটা আসলে ফ্যামিলি অডিয়েন্সের জন্যই বানানো, তো তারা তাদের জায়গা থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন। ওকে, সিয়ামের কাছে যদি একটু জানতে চাই যে এবারে একটু ঈদের প্রসঙ্গের দিকেই যাই আমি একটু করে। তো এবারের ঈদে সালামি পাওয়া হয়েছে তো নিশ্চয়ই, নাকি শুধু দিয়েই যাওয়া হচ্ছে এখন? সালামি সবসময় আমি যে দুজনের কাছ থেকেই পাই, ছোটবেলা থেকেই, সেটা আমার বাবা এবং মা। হ্যাঁ, এটা তো আমি শুনেছি। রাইট, সো এবং ওই নির্দিষ্ট অ্যামাউন্টের ওই একটা নতুন নোট, আচ্ছা, তো এটাই আমি পাই, এবং আমি পুরোটা বছর এটার জন্যই ওয়েট করি।
তো যতদিন Okay. তারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক। তারা যতদিন আছেন আমি এই দুজনের কাছ থেকেই পেতে চাই, এটাই আমার জন্য গুড এনাফ। বা আন্টি আঙ্কেলের জন্য আসলে মন থেকে অনেক দোয়া রইল। আর আসলে পৃথিবীর সব বাবা মায়েরাই ভালো থাকুক, এটাই চাওয়া। কিন্তু সিয়াম আহমেদ নিজেও কিন্তু বাবা এখন। হ্যাঁ, আমিও ভালো থাকি, দোয়া করো। অবশ্যই সেই দোয়া তো আছেই, কিন্তু আমি এই জায়গাতে একটু জানতে চাই জি। ছেলে কেমন এনজয় করছে এবার এবছরের ঈদটা। ও কি আসলে মানে বোঝে যে ওর বাবা এত বড় তারকা? কিছু বোঝেছে? ও জানে যে ও প্রথম দিকে অনেক কনফিউজড হতো যে ও যখন আমার সব গানগুলো দেখতো, ও জানে যে বাবাকে টিভিতে দেখা মানে যায়। ও কনফিউজ যে কেন, মানে ও টিভিতে ওকে আমি দেখছি, আবার ও আমার সামনে বসা, ও একবার টিভির দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, মানে কোনটা রিয়েল কোনটা ফেক Check out কোনটা করে। কোনটা অ্যাক্টিং, এটা ও বোঝার হুম, চেষ্টা হুম। করেছে। এখন তো সে মাশাআল্লাহ অনেক কিছু বোঝে, অনেক হুম, প্রশ্ন করে। না এই বছরটা কি হলো এটা এই একটু মানে বছরটা হচ্ছে- কতটা সে বুঝতেছে? এই বছরটা সে নতুন ওয়ার্ড শিখেছে, সেটা হচ্ছে জঙ্গলি। জঙ্গলি। হ্যাঁ, কারণ ওর আশেপাশে সবাই আমার যত ফ্রেন্ড সার্কেল হুম। আছে, তো সবাই ওকে বারবার এসে, আমার অনেক ফ্রেন্ডকে তো অলরেডি ইউ অলসো নো দেম, হুম হুম। তো তারা সব সময় যখনই আসে ওর সাথে যখনই গল্প করে, তো তখনই বলে যে এবার বাবার কোন সিনেমা আসছে, তো ও এইভাবে শিখে গেছে যে জঙ্গলি। ও বুঝে গেছে। ও সব সময় এখন খালি জঙ্গলি জঙ্গলি, এই বলেই আমাকে দেখলেই জঙ্গলি বলে, এই চলছে। দারুণ দারুণ। আর এবারের ঈদটা সিনেমা নিয়ে আসা হয়েছে এজন্য স্পেশাল, আরো স্পেশাল কারণ ঈদের আগ মুহূর্তেই সিয়াম আহমেদের জন্মদিন গিয়েছে। হ্যাঁ, একটু আমি দেখেছি একটু করে ফুটেজ দেখেছি ফেসবুকে, ওইটা নিয়ে একটু শুনতে চাই ছোট্ট করে। না, ইট ওয়াজ এ ভেরি সিম্পল ওকেশন। আমি এমন কোনো দেখলাম তো খুব সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, কিন্তু মানে সারপ্রাইজড আসলে আমি হয়েছি, কিন্তু আমার এক্সপ্রেশন নাম হয়ে গিয়েছিল, কারণ ওরা আমার ওয়াশরুমের ভিতর থেকে হঠাৎ করে হ্যাঁ, বের হয়েছে। আর আমার মনে হলো কি যে সিয়াম কি আমার একটা প্রশ্ন তখন জেগেছে মনে। হ্যাঁ, আমি তো একটু স্ক্রল করতে করতে দেখছিলাম ফ্রি টাইমে মোবাইল, তো সিয়াম কি এটা টের পেয়ে গিয়েছিল কোনোভাবে? একেবারেই না। আমি জানতাম যে অবন্তী কিছু না কিছু একটা করেছে, হুম হুম। এটা ও প্রতি বছরই করে, এবং আমি জানতাম যে 12টা বাজলে হয়তো মেইন গেট থেকে কেউ না কেউ সারপ্রাইজ Main বলে gate, দৌড়ে আসবে, বাথরুম থেকে কেউ কেউ ওয়াশরুম থেকে কিভাবে বের হয়ে আসবে, মানে এটা আমার মাথায় তখন কাজ করছিল না। তো থ্যাঙ্কস টু দেম, ওরা যে এতটা এফোর্ট দিয়েছে, এতক্ষণ গরমে থেকেছে, আসলেই অনেক এফোর্ট দিয়েছে কিন্তু। আচ্ছা ভাবি কি দিল বার্থডেতে? বুক ভরা ভালোবাসা। সেই ভালোবাসা তো আছেই, তারপর ও আমার জন্য কিছু স্পেশাল জিনিস সব সময় করে, এটা আমি আসলে সবাইকে জানাতে চাই না, ওকে এটা ওকে একেবারেই ওকে, আমাদের কিছু মুহূর্ত দুজনের। নিজের জন্য থাকা ভালো। রাইট, সো ও ওই জিনিসটা আমার জন্য অ্যারেঞ্জ করে, ও ট্রাই করে যে ফ্যামিলি মেম্বারদেরকে সেখানে ইনক্লুড করতে, একসাথে একটা জায়গায় ও সিলেক্ট করবে, সেই জায়গাতে গিয়ে ডিনার করা। একটু নিজেদের মতো সময় Right. কাটানো। আর এইবার যেহেতু রমজান ছিল, হুম হুম তো এই সুযোগটা তো একটু কমে আসে কারণ টাইম লিমিটেশনের কারণে। হুম হুম। তো তারপরও আমরা একেবারে, আমার প্রমোশনের কাজ চলছিল, সেটা শেষ করে রাতের 12:30 না 1:30টার দিকে ও এক রেস্টুরেন্ট বুক করে রেখেছিল, তো আমরা সেখানে গিয়ে ফাইনালি বাপরে, আমাদের ভাবি সেহরি করতে আসলে পেরেছি। ধৈর্য ভাবিকে অবশ্যই। পেয়েছি এবছরের ঈদে ভাবি, এবং তোমরা প্রথম এসেছিলে আমার Right, প্রোগ্রামে। right. সো ভাবি আসলেই অনেক কিউট, মাশাআল্লাহ, অনেক সুইট, আলহামদুলিল্লাহ। অনেক সুইট। ওকে, এবারে আবার একটু জঙ্গলি প্রসঙ্গেই আসি, কারণ আমার তোমার দিকে তাকালেই না খালি জঙ্গলি জঙ্গলি আসতেছে। আমি হ্যাঁ, আমি কারণ তুমি আমি সেই শেভ করে lookটা- ফেলছি। হ্যাঁ, লুকটাতে আচ্ছা শেভ করবা কবে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আমার মনে হয় যে এই যে সিনেমা রিলিজের দর্শকদের সাথে দেখা যখন শেষ হয়ে যাবে, হুম হুম। সিনেমা রিলিজের মোমেন্টাম চলে যাবে, ধীরে ধীরে সবকিছু নর্মাল হয়ে যাবে, তখন আমার আস্তে কাছে মনে আস্তে হয় করে এটা মানে এটা ঈদের একটা ভাইবসটা যাক, রাইট, আসলে সিনেমার এই ভাইবসটা যাক। এটা একটা রিজন ছিল। আমি এটা আমার মনে হয় তোমাকেই আমি শেয়ার করেছিলাম অন্য একটা শোতে, যে বলেছিলে। আমি চাই যে দর্শক যদি আসলেই স্ক্রিনে দেখে আমাকে আপন মনে করে অথবা ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারে, হুম হুম। আমার খুব ইচ্ছা ছিল যে তারা বের হয়ে একটা অন্য মানুষ, অন্য লুকে না দেখুক, তারা যদি আমার সাথে আমি তো উইশ করি যে প্রত্যেকের রিয়াকশন আমি দেখতে পারবো, কিন্তু সেটা সম্ভব হয় না না। আমরা এটাও ঠিক, কারণ দর্শক যখন অন স্ক্রিনে দেখছে, হুম। হ্যাঁ, এবং জঙ্গলির ক্যারেক্টারই দেখছে Right. হিরোকে, তো হিরো যখন সামনে পড়বে তখন তো ওই চেহারা না মিললে তো তখন আমি চাই যে তারা ওই ক্যারেক্টারটাকে যতটা আপন ভেবে দেখেছে স্ক্রিনে, সামনে তারা সামনাসামনি ওই আপন ভেবেই তাদের ভালোবাসাটা প্রকাশ করুক। আচ্ছা, এই যে সিনেমার প্রতি তুমি এতটা ডেডিকেশন দেখাও, হ্যাঁ, এই জায়গা থেকে আমার একটা জানতে চাওয়া আছে। শুনেছি যে আমি শুনেছি বা একটা ইন্টারভিউতে দেখেছি যে রাজ্জাক স্যার তিনি বলেছিলেন যে তারা সিনেমার জন্য মানে শিল্পের অংশ হতে চান তারা, যে কারণে সেটা করেছে, তারা যেটা করেছিলেন যে চিড়ামুড়ি গুড় খেয়েও
হুম। অভিনয় করেছেন, হুম। যেন শুটিং এর বাজেটটা যেন কম, মানে বাজেটে ইফেক্ট না পড়ে, মানে কাজটা যেন হয়, Right, মানে ওই জায়গাটাতে ওই কি বলে যে, এটাকে আমি সহজ ভাষায় এখন এই মুহূর্তে আসছে না, হুম। যে আমার এটা লাগবে ওটা লাগবে, ওইদিকে মনোযোগ না Tantrums. দিয়ে, হ্যাঁ ওইদিকে মনোযোগ না দিয়ে তারা কাজটাকে প্রাধান্য দিয়েছে এবং শিল্পের অংশ হতে চেয়েছে। জি। এই যুগে কি এই বিষয়টা আছে তারকাদের মাঝে? তারা কি চায়? তোমরা তো এই যুগেরই তারকা, তাই না? এই ডেডিকেশনটা কি আছে? মানে সহজ কথায় তোমরা কি শিল্পের এমন অংশ হতে চাও? আমি যদি এখন প্রশ্নের উত্তর দিই যে না, তাহলে কি তুমি সেটা মেনে নেবে? সেটা কখনোই হবে না। না। তাহলে এত পরিশ্রম অথবা সবার এত ইনভলভমেন্টের প্রয়োজন হতো না। হুম, হুম। আহ, না, তারপরে অনেক বিচ্ছিন্ন ঘটনা কানে আসে, তো অবশ্যই, সেই সব অবশ্যই, জায়গা থেকে অবশ্যই। সিয়াম তোমাকে পেয়েছি, তাই জানতে আমি চাইলাম। আমি সত্যি কথা বলতে জেবিন, আমি শুধুমাত্র আমি আমার নিজের অংশটুকু বলতে পারি। হুম, হুম। কারণ প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে, রাইট? আমার একটা ফিলোসফি আছে, আমি একভাবে চিন্তা করি। হুম, হুম। আমার কাছে সবসময় মনে হয়েছে আমি শুটিং সেটে কি খেলাম, আমি ইনফ্যাক্ট খেয়েছি কি খাইনি, আমি বিষয়টা কিন্তু নট অনলি শুধু খাবারের আমি বিষয়। আসছি, বাকিগুলো তো আসছি। আমি কত ভালো ট্রিটমেন্ট পেলাম। হুম, হ্যাঁ, একটা যদি আমরা আউটডোরে থাকি তখন একটা মিনিমাম রেস্ট নেওয়ার একটা জায়গা খুব ইম্পর্ট্যান্ট। একটা হাইজিন মেনটেন করে, আমি বলবো ফিমেল আর্টিস্টদের জন্য ওয়াশরুমটা খুব ইম্পর্ট্যান্ট। হুম, হুম। এই বেসিক নেসেসিটিগুলো ছাড়া আমার মনে হয় যে বাকি জিনিসগুলো ম্যাটার করে না, কারণ এগুলো স্ক্রিনে দেখা যায় না। স্ক্রিনে শুধুমাত্র কাজ দেখা যায়, তো ফোকাসটা আসলে ওখানেই থাকে। সেটা কিন্তু আমরা এখন দেখছি, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালো ভালো কাজও কিন্তু পাচ্ছি এখন। Right, right. এটা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেকটা আশার একটা বিষয়। কারণ হচ্ছে কিন্তু মেধাবী মানুষজন আসছে, আরো আরো ভালো কাজ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এবং মেধাবী মানুষজনদের সিনেমার সাথে সম্পৃক্ততা খুবই জরুরি। জরুরি। কিন্তু এখানে অনেকটা কিন্তু আছে। জি জি, সারা বছর হুম। সিনেমা হলের সংখ্যা নেই বললেই চল, এমন রাইট একটা বিষয়। রাইট। জঙ্গলির এবারে সিনেমা হল কতটি পেয়েছে? এক্স্যাক্টলি বলতে গেলে আমার মনে হয় 10 প্লাস সামথিং কিছু একটা হবে। আচ্ছা, সারা বছর দেখা গিয়েছে যে সংখ্যাটা এরকম শুনি 60, 61, 62 এরকম একটা হুম, সংখ্যা হুম, শুনি। শুধুমাত্র ঈদ আসলেই হুম। এটা 150 কোটায় যেয়ে পৌঁছায়। জি, হ্যাঁ, তো এইটা কেন, মানে এই দায়টা আসলে কার, বা এটা কেন হচ্ছে? এটা সম্পূর্ণ ইকোসিস্টেমের দায়, আমাদের সবার দায়। আচ্ছা, আমরা সবাই একজন আরেকজনের বল পাস করতে চাই, কিন্তু কেউ এটা মনে করি না যে মানে ফিল্ডে তো সবাই আছে, সো রেসপন্সিবিলিটি সবারই আমাদের। ফিল্ডটাও তো আমাদেরই। আমাদের জায়গা থেকে দোষ হচ্ছে আমরা খুব বেশি পরিমাণের ভালো কাজ হুম, হুম। দর্শকদেরকে রেগুলার ইন্টারভালে দিতে পারছি না। আচ্ছা, আমাদের এটা অনেক বড় প্রবলেম যে আমরা আমাদের সিনেমা, ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা যতটা সুন্দরভাবে এক্সপোজড হয়েছে, হুম, হুম। যতটা প্রসারিত হয়েছে, ততটা প্রসার আমরা হয়তো আমাদের ফিল্মে ঘটাতে পারিনি। তার মানে এই না যে ভালো কাজ হয়নি, অবশ্যই ভালো কাজ হচ্ছে এবং সেগুলো আসলে উৎসবকে কেন্দ্র করেই হচ্ছে। তো ফোকাস সারা বছরের জন্য একেবারেই থাকছে না কারো, এটা সবারই একটু জরুরি না? জরুরি তো আরো অনেক কিছু। এখন যে মোমেন্টে ভালো সিনেমার কথা আসে, হুম, হুম। তখন তারা বলেন যে আমাদের তো প্রপার হলই নেই, আমরা সিনেমাটা দেখাবো কোথায়, উইচ ইজ আ ফ্যাক্ট। আমি নিজে দেখেছি আমাদের সিনেমার অনেক সিকোয়েন্স যেগুলো আমরা খুব সুন্দরভাবে নাইট মোডে শ্যুট করা, অনেক কাজ করা, সেখানে সাউন্ড এফেক্ট দেয়া, হুম, হুম। অনেক সময় ধরে ধরে কাজ করা, সেই সিকোয়েন্স আমি এমন গ্রামে অথবা মফস্বলে এমন অনেক হলে আমি দেখেছি যে স্ক্রিন ব্ল্যাক দেখাচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না সেখানে। ও, তো সেখানে আমি আমার অডিয়েন্সকে সাউন্ড কি শোনাবো, স্ক্রিনে কি দেখাবো, এটা যে একটা এটা কাজ যেরকম ভাবে কষ্ট ঠিক করে করার পরে অডিয়েন্সের পর্যন্ত পৌঁছাচ্ছে না, এটা তো পৌঁছাবে অনেক না, বড় এক কষ্ট। এক আর যারা সিনেমা হলের বিজনেস করেন, হুম, হুম। যারা সিনেমা হলের সাথে সম্পর্কিত, তাদের মূল কথা হচ্ছে যে আপনারা রেগুলার ইন্টারভালে তো আমাদের ফিল্ম যদি বড় না হয়, আমাদের যদি ভালো ভালো সিনেমা না দেন আপনারা রেগুলার, তাহলে আমরা সিনেমার এখানে ইনভেস্ট করব কিভাবে? যা আছে তাও তো বন্ধ হয়ে যাবে। তো এদের মধ্যে কেউই সম্পূর্ণ রাইট না, এদের মধ্যে কেউ সম্পূর্ণ রং না। তবে আশা করছি যে এই সকল প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে বাংলা চলচ্চিত্র আরো অনেক দূর এগিয়ে যাক, আর সেই জন্য তো তোমরা সবাই কাজ করছোই। না, বাট সবার একসাথে কাজ করাটা এখানে একসাথে ইম্পর্টেন্ট। হওয়া উচিত, আমি চাইবো, Common আমার motive জায়গা দিয়ে। থেকে চাইবো, আমার মনে হয় তুমিও চাইবা, বা এরকম অনেকেই চাই আমরা, যে সবাই যেন একসাথে, মানে এক সুতোর বন্ধনে একসাথে এগিয়ে যায় সিনেমার ইন্ডাস্ট্রিতে। তাহলে আসলে True. হয় কি, সম্মিলিতভাবে কাজ করলে না, তখন সেই কাজের আউটপুটটা অনেক ভালো থাকে। অবশ্যই, কিন্তু এখন একে অন্যের পাশে দাঁড়ানো। রাইট, একটা এখন বিষয় আমার সরি নজরে আমি একটু এটা পড়েছে। শেষ করি। প্লিজ। একে অন্যের পাশে দাঁড়াতে গিয়ে যদি আমরা জিনিসটাকে এমন কোনো লেভেলিং এর ভিতরে ফেলে দেই হুম, হুম। যে এই দুজন আমার দলে, ওই দুজন ওই দলে, না, আমরা তাহলে তো হলো আমরা না। তিনজন একসাথে, তোমরা দুজন আলাদা, এই এই জিনিসটা সবচেয়ে বেশি কিন্তু আসলে আমাদের এখানেই বেশি হচ্ছে আমার কাছে লাগে। তার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানকার রিসোর্সেস কম, আমাদের এখানে অ্যাভেলেবিলিটি কম, আমাদের আচ্ছা। এখানকার
কোয়ালিটি কাজ আমরা খুব রেগুলার ইন্টারভ্যালে দিতে পারছি না হয়তো। সো এই জিনিসটা করা মনে হয় যে আচ্ছা ফাইন, আমি এই একটা কাজ করে এইবার জিতে গেলাম, ও হেরে গেল। বাট বিষয়টা এটা কিন্তু উচিত জিতে না। যাওয়া এবং হেরে যাওয়া না, বিকজ দিস ইজ নেভার স্প্রিন্ট, দিস ইজ আ ম্যারাথন, যেখানে সবাইকে সবার সাপোর্ট করে পার্টিসিপেট করতে হবে, দৌড়াতে হবে। তো এই জায়গাতে এই দল মত সিন্ডিকেট এইসব নির্বিশেষে কাজ করাটা ইম্পর্টেন্ট। এই যে দলমত সিন্ডিকেট নির্বিশেষে কাজ করার কথা বললে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। হুম। আমি আরেকটা বিষয় জানতে চাই তোমার থেকে, যেহেতু পেয়েছি, আর আমার তো জানো একটু স্বভাব আছে, সামনে পেলে একটু জানতে চাই। তুমি যথেষ্ট শুধুমাত্র। জানো, যথেষ্টবার পাও, সো অনেক ইন্টারভিউ হয়েছে আমাদের অলরেডি। হ্যাঁ, তবে তারপর একটু যদি জানতে চাই যে শিল্পী তো আসলে সবার হয়, তাই না? শিল্পী তো সবার, সার্বজনীন, কারণ শিল্পী আমাদের সবার। সেটাই তো জানতাম। শিল্পীর উপরে কি কোনো রাজনৈতিক ছায়ার প্রভাব পড়াটা কি উচিত কিনা, বা এটা কি পজিটিভ কিনা? এটা তার ব্যক্তিগত ব্যাপার। যিনি সেই ছায়া অ্যাপ্রিসিয়েট করেন, যিনি সেটাকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবেন। আমি এমনও বলছি না যে একজন শিল্পী প্রপারলি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করতে পারবেন না, এমন বলছি না। কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে তার সাংগঠনিক ক্ষমতা, তার ক্যাপাবিলিটি, তার এডুকেশন, তার দৃষ্টিভঙ্গি, আমি তার জাস্ট উপরে। জানতে চাইলাম কেন, কারণ হচ্ছে এখানে কোনো রাইট রং অ্যান্সার নেই তো। না, আসলে রাইট রং অ্যান্সার নেই, বাট এটা কোন উদ্দেশ্যে বলা, বা কি থেকে আমার উদ্দেশ্য না, মানে কি থেকে আমার মনে হয়েছে, বিকজ অনেক আর্টিস্টকে আবার হুট করে পাই না। হুম হুম হুম। এই যে বিষয়টা, আমার মনে হয় যে শিল্পী আমাদের সবার ওরকম থাকা উচিত, এটা আমার মনে হয়েছে। আমার আর আমার সেই সাথে আমি তোমাকে আমার একটু জায়গাটা জিজ্ঞেস বলে দিই করলাম। তোমাকে, তাহলে সহজ হবে। হুম, হুম। সেটা হচ্ছে যখন আমরা এক্সটার্নাল অন্য কিছু লাভের আশা ছাড়া, কথাটা কি পলিটিক্সের জন্য রিলেটেড নাকি আসলে জনসেবার সাথে রিলেটেড? এটা সবকিছুর সাথেই, মানে ওভারঅল, মানে ওই যে শিল্পীরা যে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, শিল্পীরা মানে হারিয়ে হারিয়ে যায় না, বাট পলিটিক্স এর কারণে বা যে কোনো পরিস্থিতি, নেগেটিভ পরিস্থিতির জি। তৈরি হওয়ার কারণে অনেকগুলো শিল্পীকে কিন্তু আমরা হুট করে পাই না এখন। আমার সবসময় লেগেছে, আমি ওই প্রশ্নতে যেতে চাই না, কারণ ঠিক আছে। মানে প্রশ্নটা আসলে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট আমার জন্য কমফোর্টেবল না। হ্যাঁ, হ্যাঁ। আমি বলতে চাই যে তখনই একজনের জনসেবার কাজে আসা উচিত যখন উনি জানেন যে তার ইনকামের সোর্স তার জায়গা থেকে সর্টেড, সে সম্পূর্ণ ফোকাস মানুষের সেবার জন্যই দিতে পারবে। তাদের দিস ইজ আ পাবলিক সার্ভিস, এবং আপনাকে কেউ ফোর্স করেনি, আপনি নিজে এসেছেন। তো আপনি Okay. আপনার জায়গা থেকে সর্টেড, আপনি আপনার কাজ নিয়ে সর্টেড। এখন আপনার সেই ইন্টেনশন আছে, আপনার সেই নৈতিকতা আছে যে আমি কাজ করতে চাই মানুষের জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম, তখন আসেন। কিন্তু আমার ইনকামও করতে হবে, আমাকে আমার এই প্রফেশনও চালাতে হবে, আমাকে আবার সাইড থেকে একটু মানুষের সেবাও করে ফেললে বেটার হয়। আসলে একসাথে এটাতে সবকিছু প্রবলেম, হয় না, এটা একসাথে আসলে সবকিছু ঠিক হয় না। ওকে, প্রসঙ্গটা একটু চেঞ্জই করি, কারণ প্লিজ। জঙ্গলিতেই আবার ফিরতে চাই। জঙ্গলি সিনেমাটা যে দেখতে যাব, মানে জঙ্গলিতে সিনেমা, সিয়ামের একটু অন্যরকম লুক আছে। সিয়াম আহমেদ তার প্রিয়জন, পরিবার, তাদের জন্য জঙ্গলির রূপ ধারণ করছে, এরকম অনেক কথা শুনেছি, এখনো যেহেতু দেখিনি, বা যতটা ট্রেলার দেখেছি। সিয়াম কি বলবে, যেহেতু সিনেমাটা হলে চলছেই, মানে আজকে সিয়াম কি বলবে যে এই একটা কারণ আছে জেবিন সিনেমা হলে সিনেমাটা দেখে এসো, মজা পাবে? এই গল্পের ভিতরে কোথাও না খুব বড় একটা মনুষ্যত্ববোধ আছে। বাহ। এই কথাগুলো তো আমরা সবসময় বলতে পারি না। আমি চাই যে দর্শক সিনেমা দেখুক, তারপরে এগুলো নিয়ে তো অনেক আলোচনা হয়। কিন্তু একটা মানুষের মানুষ হয়ে ওঠা, এবং সেটা সে কিভাবে হয়ে উঠছে, কার মাধ্যমে হয়ে উঠছে, সমাজ থেকে, মানে এখান থেকে অনেক কিছু শেখারও আছে। না আমি শেখার কথা বলতে চাই না, কারণ কি আমরা এডুকেশনের জন্য সিনেমা বানাই না। সিনেমা কিন্তু ইটস আ ফর্ম অফ এন্টারটেইনমেন্ট প্রাইমারিলি আমার কাছে। তারপর যদি সেই সিনেমাটা আপনার মনে একটা রেশ রেখে যেতে পারে, সেই সিনেমাটা তার জায়গা থেকে সাকসেসফুল অ্যাকর্ডিং টু মি। আমি আমার লাইফে যতগুলো ভালো সিনেমা দেখেছি, সেগুলো শেষ হওয়ার পর আমি সেই সিনেমাকে মিস করেছি। তো আমার যে জার্নি এই ক্যারেক্টারগুলোকে নিয়ে, আমাদের টিম মেম্বারদেরকে নিয়ে, তারা সবাই তাদের কাজ আলহামদুলিল্লাহ সুন্দর মতো করার চেষ্টা করেছেন। ভুলভ্রান্তি সবার সবকিছুতেই থাকবে, লিমিটেশনস থাকবে, কিন্তু সবকিছুর বাইরে গিয়ে কোথায় জানি একটা মনুষ্যত্বের গল্প বলে তো। তো এটা যদি ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে তার কোনো না কোনো জায়গাতে টাচ করতে পারে, তাদেরকে ভাবায়, একটু ইমোশনাল করে, তাদেরকে ফিল করায়, আর একবার নতুন করে চিন্তা করতে বাধ্য করে, দ্যাট উইল বি আ গেইন ফর দ্য ফিল্ম ইনশাআল্লাহ। ওকে, হোপ ফর দ্য বেস্ট, বিকজ সিনেমা ভালোই চলছে, আর আলহামদুলিল্লাহ। ঈদের মাত্র তো শুরু। Right. সো শেষ হোক, শেষ হতে হতে আমরা আর একটা ভালো ফিডব্যাক যেন পাই, আর চাইবো যে বাংলা সিনেমা সবগুলোই যেন ভালো চলে, কারণ সিনেমা ভালো চললে হল ভালো চলবে, হল ভালো চললে ইন্ডাস্ট্রি বড় হবে, তারপরে সিনেমা কিন্তু সিনেমার মতোই আগায়। আর্টিস্টদেরও একটা বিষয় আছে, মানে একটার সাথে চেইন আর কি, আমি সেটা রাইট বোঝাতে রাইট। চেয়েছি। সিনেমার যখন সিনেমা দেখে দর্শক কানেক্টেড ফিল করছেন,
তারা কিন্তু ঈদের দিন থেকে বের হয়ে তাদের মতো করে প্রেস করছেন হুম হুম এবং তাদের যে যে পয়েন্ট ভালো লাগছে তারা প্রেস করছেন সবকিছু লিখছে এবং এইটাই কিন্তু আরেকটা অডিয়েন্সকে কানেক্ট করছে। সো একদম দিস ইজ তাই। আ বিউটিফুল চেইন। একদম তাই। অনেক অনেক শুভকামনা রইলো জঙ্গলির জন্য। সিয়াম, আয়োজন শেষ করবো, বাট একটা ধাঁধা ধরি শেষ মুহূর্তে। ঈদের সময় এসব করবে? একটা ছোট্ট একটা ধাঁধা ধরি অন্য না? কিছু বলো। না, খুব ইজি একটা ধাঁধা কিন্তু। বলো। বলবো? হ্যাঁ, না পারলে আমি বলে ফেলবো। যা পারছি না। ওকে, বলতে চাই যে এমন কি যেটা ছেলেদের কাছেও আছে, মেয়েদের কাছেও আছে, বাট ছেলেরা এটাকে লুকিয়ে রাখে, মেয়েরা লুকিয়ে রাখে না, মেয়েরা প্রকাশ্যে নিয়ে ঘোরে। প্রকাশ্যে নিয়ে ঘুরে? আমি একটু হিন্টস দিয়ে দিয়েছি বলো। এর মধ্যে। আরো হিন্টস আছে কোনো? খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু। আরো কি হিন্টস দিব? না, আমার মনে হয় অন্য কিছু বলো বেটার। ধাঁধার অবস্থাতে নেই। উত্তরই দিতে পারছো না? আচ্ছা, আমি না। উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ প্লিজ। উত্তরটা দিলে কিন্তু আমাকে একটু সালামি বেশি করে দিয়ে যেতে হবে আজকে। একজন সিনিয়র মানুষকে সালামি দেওয়া যায় না। কি বলে সিয়াম আহমেদ, এখনো জেবিন, ছোট আপনি আছে অনেক নাকি? না বাট আপনি অনেক এই মুরব্বী। যে এখন আসছে মুরব্বিতে। দর্শকদেরকে আপনি যেটা বুঝাচ্ছেন যে আপনি অনেক অল্প বয়স্ক, ব্যাপারটা এমন সালামি না। কিন্তু এত কিছু বোঝে না। আচ্ছা, দিব। আমার বয়সও কিন্তু এত বেশি না। ডান, বলো বলে দাও। ওকে, কারণ আমি এখানেও সালামি চাচ্ছি, আমি এখানেও কিন্তু হিন্টস দিয়েছি সিয়াম, বিকজ এটা হচ্ছে মানি ব্যাগ, ও, পার্স। okay. পার্সটা মেয়েরা হাতে একটু নিয়ে স্টাইল করে ঘুরতে পছন্দ করে, বাট ছেলেদের ওটা পকেটেই থাকে। অনেক মেধাবী প্রশ্ন ছিল, ধন্যবাদ আপনাকে। ওকে, আয়োজন শেষ করতেই হচ্ছে। দর্শকদের জন্য ছোট্ট করে কিছু বলার থাকলে বলো, তারপরে আমি বিদায় নিব পোর্সেলিনা প্রেজেন্টস সমকাল ঈদ আনন্দ আড্ডা থেকে। জেবিন, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আপনি বলে শেষে প্রুফ করার দরকার নেই যে আমার বয়স বেশি। জেবিন, আপনি এত বয়স্ক একজন মানুষ হয়ে জি, এতক্ষণ জি, ধরে জি। শো কন্টিনিউ করলেন, আচ্ছা, এর জন্য আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, সমকালকে ধন্যবাদ। ওকে, আমাদের একেবারে ছোট্ট সিয়াম আহমেদ। দর্শকদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা বাড়িতে গিয়েছেন প্রিয়জনের কাছে, তারা সাবধানে ফেরত আসবেন কর্মস্থলে এবং ঈদটাকে এনজয় করুন। আপনার আশেপাশে যদি কেউ থাকে, তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেদিকে তাকান। অনেকগুলো ভালো সিনেমা এসেছে, যেই সিনেমাটা ভালো লাগে নিজ দায়িত্বে দেখে নেবেন, তাহলে প্রত্যেকটা টিম ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সিয়াম, তোমার আগামীর কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। পরিবার পরিজন নিয়ে ভালো থাকো, আর ঈদটাও ভালো যাক। জঙ্গলির জন্য অনেক অনেক শুভকামনা। শেষ পর্যন্ত জঙ্গলি যেন জয়ী হয়ে বাসায় ফেরে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এই ছিল পোর্সেলিনা প্রেজেন্টস সমকাল ঈদ আনন্দ আড্ডার আজকের আয়োজনে। দেখা হবে আগামীতে নতুন কোনো তারকা অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ উৎসবে বিনোদনের সব খবর জানতে অবশ্যই সমকাল ডিজিটালের সাথে